Dear students, welcome to my YouTube channel Rafiq English Academy. আজ আমি এই ভিডিওতে তোমাদের সাথে ব্যতিক্রম ট্যাগ কোশ্চেনের সহজ নিয়ম নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে। আর যদি তুমি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি অলরেডি তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। চলো এখন মূল ভিডিওতে যাওয়া যাক। এখানে দেখো ব্যতিক্রম ট্যাগ কোশ্চেন নোট নাম্বার 6। আমি পূর্বের একটি ভিডিওতে ব্যতিক্রম ট্যাগ কোশ্চেনের 1 থেকে 5 পর্যন্ত আলোচনা করেছি। আজ এখান থেকে 6 নম্বর থেকে আলোচনা করা হবে। এই দুটো ভিডিও যদি তোমরা দেখো, আমি পূর্বের ভিডিওটার লিংক আই বাটনে দিয়ে দিব। তোমরা যদি পরপর এই দুটো ভিডিও দেখো তাহলে তোমরা যে কোনো ব্যতিক্রম ট্যাগ কোশ্চেন সহজে উত্তর করতে পারবে ইনশাল্লাহ। চলো তাহলে দেখা যাক 6 নম্বর নিয়মে কি আছে আমরা একটু দেখে নেই। এখানে দেখো যে এভরিবডি, এভরিওয়ান, অল, নো ওয়ান, নান, সামবডি, সামওয়ান, এনিবডি, এটা যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে তোমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করবে এটা দেখো। এটা যদি কোনো সেন্টেন্সের এই যে শব্দগুলো আমি এখানে বলছি, এই শব্দগুলো এভরিবডি, এভরিওয়ান, অল, নোবডি, নো ওয়ান, নান, সামবডি, সামওয়ান, এনিবডি, এইগুলা যদি থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্ট যদি হয়, তুমি ট্যাগ কোশ্চেন করার সময় তুমি যে সাবজেক্টটা লিখবে প্রশ্নবোধক চিহ্নের আগে, সেটা সাবজেক্টটা তোমাকে লিখতে হবে দে, আর তারপরে সাহায্যকারী ভার্ব লিখতে হবে দে অনুযায়ী। সাহায্যকারী ভার্ব বের করার পরে দে অনুযায়ী লিখতে হবে। দেখো এখানে যেমন এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, তো আমরা প্রদত্ত সেন্টেন্সটা আগে লিখব এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স। এটা এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স লেখার পরে একটা কমা দিব। কমা দেওয়ার পরে আগে আমরা দেটা লিখব। দে লেখার পরে এখানে দেখো সাবজেক্ট কি তোমার সাহায্যকারী বা ভার্ব বের করতে হবে। তাই এখানে ভার্বের সাথে এস বাই ইয়েস আছে, তাহলে এখানে সাহায্যকারী ভার্ব ডু অথবা ডাজ। তাহলে দের পরে তো তোমার এখানে হিসাবে ট্যাগ কোশ্চেন হিসাবে এখানে লিখতে হবে ডাজ, কিন্তু দের পরে তো ডাজ বসে না, তাই এখানে তোমার লিখতে হবে ডু। আর যেহেতু হাবোধক আছে তাহলে এন অ্যাপোস্ট্রফি যোগ করব, তাহলে ডোন্ট ডে। তাহলে এখানে লক্ষ্য করছো যে বিষয়টা, এখানে কিন্তু ডাজ লেখা যাবে না, যেহেতু এইগুলা থাকলে দে হবে, দে অনুযায়ী তোমাকে সাহায্যকারী ভার্ব লিখতে হবে। কেমন? তারপরে আরেকটা নিয়ম উদাহরণ দেখো যে নোবডি ফোন মি, কেউ আমাকে ফোন করেনি। প্রদত্ত সেন্টেন্সটা ডাইরেক্ট আমরা লিখবো আগে। লেখার পরে নোবডি ফোন মি লেখার পরে একটা কমা দিব। দেওয়ার পরে এবার আমরা হচ্ছে ওই যেহেতু নোবডি তোমার সাবজেক্ট আছে, তুমি দে লিখবে। লেখার পরে এখানে ফোন ভি2 আছে, তাহলে সাহায্যকারী ভার্ব ডিড বসাতে আছে। যেহেতু নোবডি আছে, নোবডি এটা আছে নেগেটিভ, তাহলে এখানে এন অ্যাপোস্ট্রফি হবে না, তাহলে উত্তর হবে ডিড দে। এবার লাস্টে তোমাকে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। কেমন? তাহলে এখানে শিখলাম এইগুলা যদি থাকে তাহলে আমরা সাবজেক্ট দিব দে এবং দে অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাবো। এখানে সাহায্যকারী ভার্ব কিন্তু তোমার আছে এই হিসাবে, এই সাবজেক্ট হিসাবে তোমরা বের করতে পারবে না, দে অনুযায়ী বসাবে। দের পরে কখনো এখানে ডাজ দিবে না কিন্তু। ওকে, চলো পরবর্তী নিয়মে যাই। ব্যতিক্রম ট্যাগ কোশ্চেন নোট নম্বর 7। এবার দেখো কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করার সময় এখানে মেইন ক্লাসকে ট্যাগ করতে হবে। তো মেইন ক্লাস আমরা কিভাবে চিনব? যে ক্লাসে একটা ক্লাসে দুটো সেন্টেন্স একসাথে যোগ করা থাকবে, একটার পূর্বে কনজাংশন থাকবে আর একটার পূর্বে কনজাংশন থাকবে না। যে ক্লাসটার পূর্বে কনজাংশন থাকবে না ওইটাই মনে করবে মেইন ক্লাস এবং ওটাই ট্যাগ করব। আমরা উদাহরণ দেখো যে ইফ ইউ কাম আই উইল গো, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, ইফ দিয়ে যোগ করা আছে। তাহলে দেখো ইউ কাম এই সাথে কিন্তু ইফ আছে, তাহলে এটা কিন্তু মেইন ক্লাস না। যে ক্লাসটা ফ্রি থাকবে ওই ক্লাসটাকে আমরা ট্যাগ করব। তাহলে এখানে ফ্রি আছে আই উইল গো, এই অংশটুক ট্যাগ করব, এটা কিন্তু করার দরকার নাই। তাহলে আমরা সম্পূর্ণটা লিখবো ইফ ইউ কাম আই উইল গো, এখানে তোমার হচ্ছে কমা দিয়ে দিব, তারপর এটা ট্যাগ করব। তা যেহেতু আই উইল গো অ্যাফার্মেটিভ, তাহলে এখানে কি করতে হবে, উইলের সাথে এন অ্যাপোস্ট্রফি টি যোগ করলে হবে ওন্ট, তারপরে আই। খেয়াল করবে, অর্থাৎ যেটাই কনজাংশন থাকবে না ওই অংশটুক তোমরা ট্যাগ করবে। হোয়েন হি কেম আই ওয়াজ স্লিপিং, এখানে দেখো হোয়েন হি কেম এই কনজাংশন আছে, তাহলে এই ক্লাসটা কিন্তু মেইন ক্লাস না, মেইন ক্লাস আছে আই ওয়াজ স্লিপিং। তো প্রদত্ত সেন্টেন্সটা আমরা আগে লিখে নিব। লিখে নেওয়ার পরে
তোমাদের আমরা আই ওয়াজ স্লিপিং এটাকে ট্যাগ করব। তাহলে ওয়াজ আছে, যেহেতু এটা অ্যাফার্মেটিভ, তাহলে ওয়াজেন্ট, ওয়াজের সাথে এন অ্যাপোস্ট্রফি টি, তারপর এখানে সাবজেক্টটা তোমার লিখে দাও। ঠিক আছে, তারপর দেখো আই নো দ্যাট হি ইজ অনেস্ট। এখানে দেখো এই হি ইজ অনেস্ট এর আগে কিন্তু এই দ্যাট কনজাংশন আছে, সুতরাং এটাকে ট্যাগ করা যাবে না, ট্যাগ করতে হবে কনজাংশন বিহীন যেটা আছে। তো আই নো এটাকে ট্যাগ করলে হবে নো আছে ভি অন, তাহলে এর সাহায্যকারী ভার্ব ডু, তাহলে ডুর সাথে এন অ্যাপোস্ট্রফি টি যোগ করলে হবে ডোন্ট। প্রদত্ত সেন্টেন্সটা লেখার পরে হবে ডোন্ট, তারপরে হলো সাবজেক্ট দিয়ে দিবে। কেমন? তো কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে যখন তোমরা ট্যাগ করবে তখন দেখবে একটাতে কনজাংশন যুক্ত আছে এবং একটাতে কনজাংশন যুক্ত নাই। যে অংশটাতে কনজাংশন যুক্ত নাই ওই অংশটা ট্যাগ করবে, তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো পরবর্তী নিয়মে যাই। ব্যতিক্রম ট্যাগ কোয়েশ্চেন নোট নম্বর 8। এবার দেখো থিঙ্ক, বিলিভ আর নো, এই যে তিনটা ভার্ব, এই তিনটা ভার্বের পরে অনেক সময় দ্যাট উজ্জ্ব থাকে। তো তোমরা যখন ট্যাগ করবে এই থিঙ্ক, বিলিভ আর নো, এই যে এই অংশ, এইটা যে অংশের মধ্যে থাকবে ঠিক ওইটুক ট্যাগ করবে, পরের অংশটির দিকে লক্ষ্য করার দরকার নাই। যেমন দেখো এখানে আই থিঙ্ক ইউ আর রাইট, এই যে ইউ আর রাইট একটা অংশ, আই থিঙ্ক একটা অংশ, এরপরে দ্যাট উজ্জ্ব আছে। তোমরা এই যে এটা অংশ ট্যাগ করার দরকার নাই, তোমরা আই থিঙ্ক করবে। তা থিঙ্ক আছে বিয়ন্ড, তাহলে এর সাহায্যকারী ভার্ব আছে ডু, তাহলে ডু থেকে হবে প্রদত্ত সেন্টেন্সটি লেখার পরে ডু থেকে হবে ডোন্ট, তারপর তোমার হচ্ছে সাবজেক্ট আই প্রশ্নবোধক চিহ্ন। কেমন? তারপর দেখো শি নোজ হি ইজ অনেস্ট। ও এখানে লক্ষ্য করো, এখানে দেখো শি নোজ আছে এরপরে দ্যাট নাই, তাহলে এই নো ভার্বের পরে যদি দ্যাট না থাকে তাহলে এই অংশটা ট্যাগ করতে হবে, এটা করা যাবে না। তাহলে নোর সাথে এস যোগ আছে, তাহলে এখানে সাহায্যকারী ভার্ব ডাজ, তাহলে ডাজ থেকে হবে ডাজেন্ট, প্রদত্ত সেন্টেন্সটা লেখার পরে কমা দেওয়ার পরে ডাজেন্ট শি। ওকে, চলো পরবর্তী নিয়মটা দেখি। নোট নম্বর 9-এ এখানে দেখো কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি দি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন হয়, এটা এই স্ট্রাকচারে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তখন তোমরা ট্যাগ কোয়েশ্চেন করার সময় এই দি এর পরে এবং অফের পূর্বে যে নাউনটা থাকবে এই নাউনটার প্রোনাউন ফর্ম লিখবে। এটা যদি সিঙ্গুলার হয় তাহলে তুমি হি শি ইট লিখতে পারো, আর এটা যদি প্লুরাল হয় তাহলে তোমাকে দে লিখতে হবে। তাহলে দি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, দি এর পরে এবং অফের পূর্বে যে নাউনটা থাকবে ওই নাউনটার প্রোনাউন ফর্ম লিখতে হবে। কেমন? দেখো এখানে দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ শুড বি আন্ডারস্টুড, এটা বলা হয়েছে, তাহলে এখানে দি অফ নাউন, এই ইম্পর্টেন্সকে তোমাকে প্রোনাউন করতে হবে এখানে। তো এখানে দি ইম্পর্টেন্স অফ ইংলিশ শুড বি আন্ডারস্টুড লিখে দাও, তারপরে তোমার কমা দিয়ে দাও, দেওয়ার পর এখানে সাহায্যকারী ভার্ব শুড, আর শুডের সাথে এন অ্যাপোস্ট্রফি যোগ করো স্টুডেন্ট। আর এখানে এই যে সাবজেক্টটা যখন লিখবে দি এর পরে অফের পূর্বে আছে ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স যেহেতু আছে তাহলে এর প্রোনাউন করলে হবে ইট, ইট লিখতে হবে প্রশ্নবোধক চিহ্ন। কেমন? তারপরে দেখো দি পেন অফ সৌরভ ইজ ভেরি ফাইন, এই যে দি পেন অফ, এই মাঝখানে পেন আছে, এই পেনকে তোমাকে প্রোনাউন করতে হবে। তো সম্পূর্ণ সেন্টেন্সটা আগে লিখে দিয়ে কমা দিয়ে দাও, দেওয়ার পরে এখানে লক্ষ্য করো এই যে এখানে সাহায্যকারী ভার্ব ইজ অ্যাফার্মেটিভ, তাহলে ইজের সাথে এন অ্যাপোস্ট্রফি টি যোগ করো ইজ ইন, আর এই দি পেন, পেন যেহেতু এখানে তোমার আছে সিঙ্গুলার তাহলে প্রোনাউন করলে বস্তুবাচক ইট হবে। আর এটা যদি প্লুরাল থাকে তখন তোমরা করবে দে। কেমন? তাহলে দি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয়, ট্যাগ কোয়েশ্চেন করার সময় দি এর পরে এবং অফের পূর্বে যে নাউনটা থাকবে ওই নাউনটাকে তোমরা কি করবে? প্রোনাউন করবে। ওই নাউনটা সিঙ্গুলার হলে তোমরা হি শি ইট লিখবে তোমার হচ্ছে সাবজেক্ট, আর ওই নাউনটা যদি প্লুরাল হয় তখন তোমরা দিয়ে করবে। কেমন? চলো পরবর্তী নিয়মে যাই। নোট নম্বর 10-এ দেখি কি আলোচনা করা হয়েছে। কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি দেয়ার হয়, এই ট্যাগ কোয়েশ্চেন করার সময় যে দেয়ার ওই দেয়ার থাকবে, এই দেয়ারের কোনো পরিবর্তন হবে না, এটা লক্ষ্য করবে। কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি দেয়ার হয় ট্যাগ কোয়েশ্চেন করার সময় ওই সাবজেক্ট আবার কি করবে? দেয়ার লিখবে। যেমন দেখো তোমরা এখানে উদাহরণ দেখো, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, তাহলে এখানে প্রদত্ত সেন্টেন্সটা আবার লিখে নিতে হবে, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, লেখার পর একটা কমা দিবে, তারপরে এখানে সাহায্যকারী বা ইজ আছে, যেহেতু হাবোধক তাহলে ইজের সাথে এন অ্যাপোস্ট্রফি যোগ করো, তাহলে ইজ ইন, আর যে দেয়ার ওই দেয়ার রেখে দেবে, দেয়ারের কোনো পরিবর্তন হবে না, শেষে প্রশ্নবোধক চিহ্ন। তারপরে দেখো দেয়ার আর মেনি বয়েজ ইন আওয়ার কলেজ, এই প্রদত্ত সেন্টেন্সটা আবার লিখে দাও, দেয়ার আর মেনি বয়েজ ইন আওয়ার কলেজ লিখে কমা দিয়ে দাও, তারপর আর এখানে অ্যাফার্মেটিভ, তাহলে আর এর সাথে এন অ্যাপোস্ট্রফি যোগ করতে হবে আর এন, আর যে দেয়ার ওই দেয়ার থাকবে। ওকে, চলো আমরা পরবর্তী নিয়মটা দেখে নিই।
ব্যতিক্রম ট্যাগ কোয়েশ্চেন নোট নাম্বার 11 এবং এটাই মনে হয় শেষ নোট। এবার দেখো কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি মোস্ট অফ, সাম অফ, মেনি অফ, অল অফ, নান অফ এইগুলা যদি থাকে এবং এর পরে যে নাউনটা থাকবে ওই নাউনটাকে তোমরা প্রোনাউন করে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট তৈরি করবে। তো এরপরে নাউনটা যদি বেশিরভাগ ক্ষেত্রে প্লুরাল থাকবে, যা থাকুক না কেন ওই যে নাউন থাকবে ওই নাউনের প্রোনাউন করবে। যদি প্রথমেই মোস্ট অফ থাকে, সাম অফ থাকে, মেনি অফ থাকে, অল অফ থাকে, নান অফ থাকে, এটা যদি প্রথমেই থাকে এরপরে একটা নাউন থাকবে ওই নাউনকে প্রোনাউন করে তুমি ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট তৈরি করবে। তো দেখো মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে, এই প্রদত্ত সেন্টেন্সটা আবার লিখে নাও। মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট টুডে লেখার পরে তোমাদের কমা দিতে হবে, কমা দাও। তারপর এখানে সাহায্যকারী ভার্ব আছে আর, যেহেতু হাবোধক তার আর এর সাথে এন অ্যাপোস্ট্রফি যোগ করতে হবে আরেন্ট, আর স্টুডেন্ট যেহেতু প্লুরাল তাহলে এখানে দিয়ে লিখতে হবে। তাহলে দেখো মোস্ট অফ আছে, এরপর স্টুডেন্টস নাউনটাকে প্রোনাউন করলে হবে দে। ওকে, তারপর দেখো নান অফ দ্য প্লেয়ার্স প্লেড ওয়েল, প্রদত্ত সেন্টেন্সটা ডাইরেক্ট আবার লিখে দাও, দেওয়ার পরে এখানে কমা দিয়ে দাও। এবার এখানে ভার্ব দেখো প্লেড আছে, তোমার আছে ভি2, তাহলে সাহায্যকারী ভার্ব ডিড, এই ডিড লিখে দাও। আর নান যেহেতু নেগেটিভ তাহলে এখানে এন অবস্ট্রফি টি যোগ করা হবে না। আর এই প্লেয়ার্স আছে, এই প্লেয়ার্সকে তুমি প্রোনাউন করো, প্লেয়ার্সে প্রোনাউন করলে হবে তোমার আছে দে, তারপরে প্রশ্নবোধক চিহ্ন লিখে দেবে। কেমন? আমার ট্যাগ কোয়েশ্চেনের সমস্ত ব্যতিক্রম নিয়মগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আলোচনা করলাম। তোমরা যদি এই ভিডিওটা সুন্দরভাবে বুঝতে পারো তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। That is the end of the discussion today. Thank you so much for watching the full video. ভিডিওতে তুমি কোনো কিছু না বুঝতে পারলে কমেন্টে আমাকে জানাতে পারো, আমি যথাসাধ্য তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।